অপরাধ ট্রাইব্যুনালে এই বিচার চাইতে আসতে দেরি হয়ে গেল। দেখুন, এমন একটা সময়ে সালাউদ্দিন আহমেদ, যার এই নিখোঁজ হওয়া বা গুম হওয়া নিয়ে গত 9 বছরেরও বেশি সময় ধরে, গত প্রায় 10 বছর ধরে এই আলোচনা চলছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে, সেই সালাউদ্দিন আহমেদ এমন একটা সময়ে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে আসামি করে তার গুমের বিচার চাইলেন, যখন, যেটা বলছিলাম, তিনি তীব্রভাবে জোর গলায় ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। সালাউদ্দিন আহমেদ সবচেয়ে উচ্চকণ্ঠী নেতা হয়ে ওঠেন 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফেরার পর, যিনি বরাবর বলে আসছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য ইউনূস সরকারকে একটা রোড ম্যাপ দিতে হবে। এবং সাম্প্রতিক সময়ে যখন ডিসেম্বরের মধ্যেই বিএনপির নির্বাচন চাওয়ার দাবি তীব্র হয়, তার সঙ্গে সেনাপ্রধানের দাবি যুক্ত হয় এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সেই অভিমানে, সেই চাপের মুখে পদত্যাগ করে ফেলতে পারেন এমন খবর ছড়িয়ে দেন, তখন এই সালাউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে বলে বসেন যে ডক্টর ইউনূস পদত্যাগ করুন, সেটা তারা চান না, কিন্তু কেউ পদত্যাগ করলে তারও বিকল্প খুঁজে পাওয়া যাবে এবং বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়ার দাবি থেকে সরে আসবে না। এরপর থেকেই ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে আলোচনা শুরু হয় যে শিলংয়ে একটা সানরাইজ গেস্ট হাউস নামের একটা আরামদায়ক গেস্ট হাউসেই এই 9 বছর ধরে ছিলেন সালাউদ্দিন আহমেদ, এবং ভাববার যথেষ্ট কারণ আছে যে সালাউদ্দিন আহমেদকে আসলে নাকি ভারতের গোয়েন্দা সংস্থা র নিয়ে গিয়েছিল ওই পারে এবং তাকে আরামে আয়েসে রেখে আসলে ভারতের ইচ্ছা মতো রাজনৈতিক দীক্ষায় তাকে দীক্ষিত করেছে। এবং এখন জাতীয় নাগরিক পার্টি, মানে জুলাই আগস্টের আন্দোলনের নেতাদের গড়া রাজনৈতিক দল, কিংবা তাদের তাত্ত্বিক গুরু হিসেবে পরিচিত পিনাকি ভট্টাচার্য, কিংবা এ ধরনের প্রভাবশালী ইউটিউবাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন প্রমাণাদি হাজির করা শুরু করেন যে আসলে সানরাইজ গেস্ট হাউসে থাকা এই ব্যক্তি, এই সালাউদ্দিন আহমেদ, শেষ পর্যন্ত দেশে ফিরে 5ই আগস্টের পর এখন ভারতের দেওয়া সেই প্রশিক্ষণেরই প্রয়োগ ঘটাতে চাইছেন কিনা বাংলাদেশের রাজনীতিতে। মনে রাখতে হবে, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ইউনূস সরকারের ছাত্র উপদেষ্টা, তিনি সরাসরি ওই সময়টায় কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বললেন যে আওয়ামী লীগ, ভারত এবং উত্তরপাড়া ক্যান্টনমেন্ট মিলে যখন ওই স্ট্যাটাসটি দিয়েছেন, আসলে তারা বলতে চেয়েছেন যে বিএনপিকেই গিলে খাবে ওই কুমির, যেই কুমিরকে তারা ডেকে আনছেন এখন বাংলাদেশ আওয়ামী লীগ, ভারত এবং সেনাবাহিনীর সঙ্গে মিলেমিশে। এমন একটা ভীষণ স্পর্শকাতর অবস্থায় সালাউদ্দিন আহমেদ পরিণত হন বিএনপির ভেতরে সন্দেহের সবচেয়ে বড় লক্ষ্যবস্তুতে। গত জানুয়ারিতে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে প্রথম বলেছিলেন যে ইউনূস সরকারের ভেতরে যদি ছাত্র প্রতিনিধিরা থাকে এবং তারা যদি নির্বাচনের জন্য দল গঠন করে নির্বাচনে অংশ নেয়, তাহলে এই সরকার নিরপেক্ষতা হারাবে, তখন প্রথম এই প্রসঙ্গ এসেছিল যে মির্জা ফখরুল ইসলামের কণ্ঠ নাকি আওয়ামী লীগের সঙ্গে মিলে যায়। এবং তখন নাহিদ ইসলাম অভিযোগ করেছিলেন, তৎকালীন তথ্য উপদেষ্টা, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদম আওয়ামী লীগের সুরে কথা বলছেন। এরপর থেকে কয়েক মাস ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারত ঘেঁষা প্রমাণে নানা চেষ্টার পর সালাউদ্দিন আহমেদকে এখন সরাসরি এই লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে যে তিনি রীতিমতো ভারতের গোয়েন্দা সংস্থা দ্বারা দীক্ষিত, প্রশিক্ষিত হয়েছেন 9 বছর ধরে। 2015 সালের মার্চ মাসে যখন সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হন, তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, তারা সকলে তখন গ্রেফতার হয়েছেন। এবং সালাউদ্দিন আহমেদ বিভিন্ন গোপন জায়গা থেকে সে সময় প্রতি রাতেই দলের পক্ষ থেকে বিবৃতি দিচ্ছিলেন। মনে রাখতে হবে, 2015 সালের মার্চ মাসে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত। 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচন, বিএনপি বয়কট করার পর থেকেই তারা আন্দোলনে ছিল এবং ওই সময়টাতে শুধুমাত্র বিএনপির মহাসচিব, যুগ্ম মহাসচিব সহ নেতৃবৃন্দ জেলে, তাই নয়, তখন বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন, তাকে তার অফিসে একরকমের অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং তিনি অফিসেই অবস্থান করছিলেন। সে সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রায়শই এমন কথা ঠাট্টা মশকরার সুরে বলতেন যে সালাউদ্দিন আহমেদ বিভিন্ন গোপন জায়গা থেকে রাতে যে বিবৃতি দিচ্ছেন তা অনেকটা ওসামা বিন লাদেনের তোড়াবোড়া গুহা থেকে বিবৃতি দেওয়ার মতো। তো সেই সালাউদ্দিন আহমেদ হঠাৎ করে 2015 সালের 10ই মার্চ নিখোঁজ হয়ে যান। তার পরিবারের পক্ষ থেকে তাকে আদালতে হাজির করবার নিয়ে এখন হাসপাতালে নেওয়া হয়েছে। এরপর শিলং
শিলংয়ে বৈধ কাগজপত্র ছাড়া সীমান্ত পাড়ি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে অর্থাৎ অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে ভারত সরকার মামলা করে। সেই মামলা 2023 সালের জানুয়ারি নাগাদ শেষ হয়। এরপরেও তিনি কেন দেশে ফিরছিলেন না সে প্রশ্ন বারবার বিএনপির ভেতরেও খুবই জোরালো হয়ে ওঠে 2023 সালের জানুয়ারিতেও। এবং এখন পত্রিকা ঘাটলে দেখা যায় যে তখনও পত্রিকাগুলো লিখছিল বিএনপির রহস্যময় নেতা সালাউদ্দিন আহমেদ। তার কারণ যে বিএনপিতে যে মাত্র ভারতে তার মামলার প্রক্রিয়া শেষ হয়েছে, বিএনপিতে তিনি অত্যন্ত সক্রিয় হয়ে ওঠেন। শিলংয়ে আটক থাকা অবস্থাতেই কিন্তু 2016 সালে তিনি জাতীয় স্থায়ী কমিটির সদস্য হন এবং 2023 সালে তার মামলার প্রক্রিয়া শেষ হওয়ার পর থেকে 2023 সালে বিএনপি যে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল 2024 সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, সেই সারা দেশব্যাপী আন্দোলন সমন্বয়ের দায়িত্ব ছিল সালাউদ্দিন আহমেদের কাছে, মানে শিলংয়ে থাকা সালাউদ্দিন আহমেদের কাছে। সে সময় পত্রিকার খবর প্রকাশিত হচ্ছিল যে সালাউদ্দিন আহমেদকে হয়তো চেয়ারপারসন অথবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংগঠনিক ক্ষমতা বলে মহাসচিবও বানিয়ে দিতে পারেন, কারণ না হলে শিলংয়ে এত দীর্ঘ সময় ধরে আটক একজন নেতার হাতে কেন দল পরিচালনার, বিশেষভাবে আন্দোলন পরিচালনার, আন্দোলন সমন্বয়ের সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দেওয়া হবে। এই দীর্ঘ সময় যে শিলংয়ে সালাউদ্দিন আহমেদ সানরাইজ গেস্ট হাউস নামে একটি অতিথিশালায় ছিলেন, সেটা কিন্তু আবার কোনো গোপনীয় বিষয় নয় বা এটা এখন অনুসন্ধান করে কেউ বের করে আনতে হবে ব্যাপারটা তাও নয়। এখন পত্রপত্রিকা ঘাটলে দেখবেন প্রথম আলোর সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান তিনি 2016 সালে গিয়েও এই সানরাইজ গেস্ট হাউসে বসে এই কথা বলে এসেছিলেন সালাউদ্দিন আহমেদের সঙ্গে। এবং সে সময়ও তিনি তার লেখায় উল্লেখ করেন যে সালাউদ্দিন আহমেদ অন্য নানা বিষয়ে কথাবার্তা বলছিলেন তখন ভারতীয় সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সাথে এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সাথে, কিন্তু কোনো সাক্ষাৎকারে তিনি শিলং পৌঁছলেন সেই বিষয়টি কেন তিনি ব্যাখ্যা করতে চান না বা বলতে চান না। এমনকি সোহরাব হাসান তার লেখায় বারবারই বলছিলেন শিলংয়ে যেভাবে তিনি প্রেরিত হলেন বা যেভাবে গেলেন, তার মানে বরাবর একটা সন্দেহের বাতাবরণ ছিল তার দলের ভেতরে, দলের বাইরে এবং সংবাদ মাধ্যমের মধ্যে, যে আসলে সালাউদ্দিন আহমেদ নিজ ইচ্ছায় নাকি কোনো একটি এজেন্সির মাধ্যমে শিলংয়ে যেতে বাধ্য হয়েছিলেন। এবং দেখুন 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর 11ই আগস্ট দেশে ফিরে এলেন বটে সালাউদ্দিন আহমেদ, কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে, বক্তৃতায় কখনো তার গুম বিষয়ে কোনো অভিযোগ দায়ের করছিলেন না বা তার গুমের কথাকে উল্লেখ পর্যন্ত করছিলেন না, যে কি মানবেতর অবস্থায় তাকে আসলে গুম করা হয়েছে এবং অন্য একটি দেশে পাচার করা হয়েছে, কিংবা তিনি এর বিচারও চাইছিলেন না। এই সাম্প্রতিক ঘটনাবলিতে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত প্রভাবশালী কিছু ব্যক্তি যখন তার শিলং বাস নিয়ে সরাসরি প্রশ্ন তুলতে থাকলো, তখন আমরা দেখলাম গত সপ্তাহে সালাউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমের সামনে সাক্ষাৎকার দিয়ে বললেন উত্তরার 3 নম্বর সেক্টরের একটা বাসা থেকে তাকে চোখ হাত বেঁধে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, ছোট একটা প্রকোষ্ঠে রাখা হয়েছিল যেখানে উজ্জ্বল বাতি ছিল, এবং সেই প্রকোষ্ঠেও তিনি কাদের হাতে আটক ছিলেন সে সম্পর্কে কিছু বলতে পারছেন না, কারণ সব সময় তার চোখ বাঁধা থাকতো। কিন্তু গত কয়েক মাসে আমরা জানি গুমের শিকার অন্য ব্যক্তিরা বেরিয়ে এসে কিন্তু বারবারই বিভিন্ন আওয়াজের কথা বলেছেন, যেসব আওয়াজ থেকে বোঝা গেছে তারা সেনানিবাসের ভেতরে সাক্ষাৎকার দিয়েছেন চ্যানেল আইয়ে, সেখানেও তিনি উল্লেখ করেননি এমন কোনো সন্দেহের কথা। এছাড়াও মনে রাখতে হবে গত 9ই জানুয়ারি বিএনপির তরফে 2008 সালের 5ই জানুয়ারি থেকে 2023 সালের 5ই আগস্ট পর্যন্ত দলটির 2276 জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা এবং 1.5 শতাধিক ব্যক্তিকে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছিল। সেই অভিযোগের মধ্যেও সালাউদ্দিন আহমেদের ঘটনাটি ছিল কিনা সে বিষয়ে সালাউদ্দিন আহমেদ কিংবা বিএনপির তরফে আমরা কোনো বক্তব্য পাইনি। বিএনপির শীর্ষস্থানীয় একজন নেতার ক্ষেত্রে, বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন রাজনৈতিক নেতার ক্ষেত্রে এমন ঘটনা আসলে একেবারেই ইউনিক, এক ও অদ্বিতীয়, যে তাকে যে প্রতিদিন বিবৃতি দিচ্ছিলেন শীর্ষ রাজনৈতিক দলের এমন একজন শীর্ষ পদে থাকা নেতা, তিনি হঠাৎ উধাও হয়ে গেলেন এবং তারপর তাকে পার্শ্ববর্তী দেশে পাওয়া গেল প্রায় 61 দিন পর। এই ঘটনার রহস্য উন্মোচন হওয়া নানা কারণেই প্রয়োজনীয়, কারণ বিশেষভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই গুমগুলোর সঙ্গে জড়িত থাকার বিষয়গুলো তো বিচার হতেই হবে। তার পাশাপাশি এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পার্শ্ববর্তী দেশের কোনো গোয়েন্দা সংস্থার যোগ সাজস ছিল কিনা, যে প্রশ্ন উঠেছে সালাউদ্দিন আহমেদের ঘটনাকে কেন্দ্র করে, সেই প্রশ্নের মীমাংসা হওয়াও খুব জরুরি।
সালাউদ্দিন আহমেদ বলেছেন, অক্টোবরে তিনি যখন গুম কমিশনে গিয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন তার এই গুমের অভিযোগ বিষয়ে, তখন গুম কমিশন থেকেও বলা হয়েছিল দেলোয়ার হোসেন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালী এবং সালাউদ্দিন আহমেদ, এই দুজনের ঘটনায় গুম কমিশন মনে করছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থার সরাসরি সম্পৃক্ততা থাকতে পারে। এখন সালাউদ্দিন আহমেদ নিজ মুখে ঘটনার বর্ণনা দিয়েছেন, যদিও কারা দায়ী ছিল তার এমনকি কোনো ইঙ্গিতও তিনি উপস্থাপন করতে পারেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ 7 জনকে আসামি করে মামলা করে এসেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দেখবার বিষয় এখন তিনি তার ওপর যে অবিশ্বাস যে তিনি আসলে ভারতীয় গোয়েন্দা সংস্থার নির্যাতনের শিকার নন, কিংবা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর